বিএনপি যে এখন ক্ষমতায় আসলো, এই ক্ষমতায় আসা বিএনপি শেষ ক্ষমতায় আসা। বিএনপি আর কখনো এই ধরনের ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবে সেই স্বপ্ন বিএনপি আর কখনোই দেখতে পারবে না। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, তার একটি অনেক বড় বিজয় অর্জন আমাদের হয়েছে। জামাত এনসিপির জন্য বিরাট সুখবর দিলেন পিনাকি ভট্টাচার্য। জামাত শিবিরের বাইরে আপনারা প্রস্তুতি নিন, আপনাদের সামনে অপার সম্ভাবনা, আপনারাই আগামীর ভবিষ্যৎ। আমি সবসময় আপনাদেরকে খারাপ খারাপ খবর দিয়ে থাকি, তবে আপনাদের সবাইকে, পুরো দেশবাসীকে একটা হ্যাপি ভালো খবর দিব। সবার সামনে একটি সুখবর, আমাদের সকল দেশবাসী ভাই বোনদের জন্য একটি সুখবর ডিক্লেয়ার করব। এই প্রথম দিনে সরকারের বেশ কিছু কর্মকাণ্ড, বেশ কিছু ঘোষণা অনেকের মন জয় করেছে। জুলাই সনদকে অস্বীকার করেন তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। খালি হানা ভোট, গণভোট তো হয়নি খালি এই জুলাই সনদের উপর ভিত্তি করে। জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আবারও বলছি, ভারতের গোলামি বা ভারতের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশে যারা পলিটিক্স করবেন একসময় তাদেরকে রাস্তায় তাড়িয়ে নিয়ে কুকুরের মতো পেটানো হবে। যেখানেই ভারতীয় স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবে তাদের কুকুরের মতো পেটানো হবে। সালাউদ্দিনকে ভারত এমনি এমনি রেখে দেন। সালাউদ্দিন আহমেদ তিনি রয়ের প্রথম শ্রেণীর এজেন্ট, রয়ের এজেন্টকে তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব? এই নির্বাচন মানি না, বাতিল করতে হবে। এটা ফ্রড, এটা তামাশা, এটা মিডনাইট, এটা 18-এর মতো আমি দামি মামি। জুলাই সনদকে অস্বীকার করেন তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। যে শপথ নিলেন না, শপথ না নিলে কি হবে? শপথ না নিলে কি হবে? আপনি যদি শোনেন, এই দেখেন কনস্টিটিউশন বলতেছেন, কনস্টিটিউশন বলছে কোন সংসদ সদস্য আদর শূন্য হবে যদি তারা নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে বা শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে অসমর্থন হন। আপনারা যদি এই জুলাই সংস্কারের শপথ না নেন আগামী 90 দিনের মধ্যে আপনাদের সিটি ভ্যাকেট হয়ে যাবে। খালি জুলাই সনদের উপর ভিত্তি করে ভোট, খালি হানা ভোট, গণভোট তো হয়নি খালি এই জুলাই সনদের উপর ভিত্তি করে। জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনিট সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। আর 90 দিনের মধ্যে আপনি যদি না নেন তাহলে কি হবে? তাহলে কনস্টিটিউশন করতেছেন, তাহলে আপনার সিট ভ্যাকেট হয়ে যাবে। আপনার সিট সবার এই মেজরিটি সিট সব ভ্যাকেট হয়ে যাবে। এই সরকারে তিনটা দালাল রেখেছে বিএনপি। আপনারা কি সেটা জানেন? প্রথম দালাল সালাউদ্দিন আহমেদ দীর্ঘ 9-10 বছর ভারতের শিলংয়ে ছিলেন। আমার একটা প্রশ্ন, তিনি ভারতের শিলংয়ে ছিলেন, তাকে কি ভারতবর্ষ কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা জামাই আদর করে রেখেছিল? নিশ্চয় না। তিনি নিশ্চয়ই ভারতে থেকে কোনো না কোনো পারপাস সার্ভ করেছেন। ভারতের ভাই বোনেরা আমার উপর ক্ষিপ্ত হতে পারেন, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। সালাউদ্দিনকে ভারত এমনি রেখে দেয় নাই। বিভিন্ন মারফতে, আমি বলতেছি না, অনেকেই বলার চেষ্টা করে, পিনাকি বলে, ইলিয়াস বলে, অনেক অ্যাক্টিভিস্ট আছে, তারাও বলার চেষ্টা করে সালাউদ্দিন আহমেদ তিনি রয়ের প্রথম শ্রেণীর এজেন্ট, রয়ের এজেন্টকে তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব? এটাও হতে পারে। আরেকজন আছেন ডক্টর খলিলুর রহমান, অনেকেই বলেন তিনি ডিপ স্টেটের দালাল। আমি জানি না তিনি ডিপ স্টেটের দালাল কিনা, তবে তিনি মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির যে চাওয়া পাওয়া, তাদের যে এজেন্ডাগুলো, সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা দীর্ঘদিন থেকে করে আসছেন। ডক্টর খলিলুর রহমানের নিয়োগ নিয়ে বিএনপি অনেক ক্ষুব্ধ হয়েছিল। তৎকালীন সময়ে খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য, অপসারণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ইসরাকের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে মিছিল হয়েছে। ডক্টর খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক, তাকে কোন আকলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়, সেনাবাহিনী দেশের আভ্যন্তরীণ বিষয় তার কাছে কিভাবে তুলে ধরবে, এই নিয়ে লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। শুনবেন নাকি বক্তব্য? শুনেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে, কিভাবে ভাবলেন? ইসরাক থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের সকল নেতাকর্মী ডক্টর খলিলের নিয়োগে বাধা দিয়েছিল, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, কয়েক মাসের ব্যবধানে বিএনপি সরকার গঠন করলো, আর সেই সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ব্যাপারটা অনেক হাস্যকর না? অনেকেই বলার চেষ্টা করে খলিলকে নিয়োগ দিয়েছিল জামাত, অনেকেই বলার চেষ্টা করে বিএনপি। আদতে খলিলকে নিয়োগ দিয়েছে কারা? যদি বুঝতে না পারেন কয়েকটা দিন অপেক্ষা করেন, সবকিছু আপনারা জেনে যাবেন। ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়াতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি আবার শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি হচ্ছে আপনারা কি কেউ ভেবে কুল কিনারা পাচ্ছেন না? এখানে এমন ভাবে একটা মন্ত্রিসভা গঠন করা হয়েছে যেখানে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র সন্তুষ্ট থাকবে, যেখানে পশ্চিমারাও তাদের চাওয়া পাওয়া এখান থেকে উদ্ধার করবে। এটা অনেকেই বিশ্বাস করবেন না, এটা অনেকেই বলতে পারেন এখানে অনেক কিছু আছে, অনেক বিষয় থেকে যায়, থাকতেই পারে, বাট এখানে উভয় দেশের স্বার্থ রক্ষা করা হয়েছে। এটা আপনারা কিছুদিন পর টের পাবেন। আমির খসরু তাকেও বর্তমান মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। যে আমির খসরু অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে সাক্ষাৎ করবার জন্য ভারতে মাঝে মধ্যেই যান, বুঝতে পারছেন? এছাড়াও আরো অনেক বিতর্কিত ব্যক্তিকে বিএনপি
মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছে রবিউল ইসলাম নামে একজন মন্ত্রী। তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, হত্যা মামলার আসামি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, ব্রিটেনের নাগরিক, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রথম শ্রেণীর এজেন্ট, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বলা হচ্ছে তিনিও ডিপ স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট। এখন এই সরকার এদেরকে নিয়ে কতদিন ঠিকঠাক দেশের স্বার্থ রক্ষা করে, জনগণের স্বার্থ রক্ষা করে দেশ পরিচালনা করতে পারবে সেটা সময় বলে দেবে। সুতরাং এটা নিয়ে আমরা বেশি মাথা ন গলাই, বুঝতে পারছেন? জামাত এনসিপির জন্য বিরাট সুখবর দিলেন পিনাকি ভট্টাচার্য। জামাত শিবিরের বাইরে আপনারা প্রস্তুতি নেন, আপনাদের সামনে অপার সম্ভাবনা, আপনারাই আগামীর ভবিষ্যৎ, আপনারাই ক্ষমতায় আসবেন এবং সেটা টেকসই হবে। বিএনপি যেভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি শুরু করেছে, 2 নম্বরই শুরু করেছে, প্রতারণা শুরু করেছে, ক্ষমতায় আসার সাথে সাথে শপথ নেওয়ার আগেই ঝামেলা বাজিয়ে দিয়েছে, তাতে বিএনপির অবস্থা ভালো মনে হচ্ছে না। জনগণের আস্থার প্রতীক জামাত এনসিপি থাকবে এবং দেশকে তাদেরকেই এগিয়ে নিতে হবে, তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে পিনাকি ভট্টাচার্যের অবদান কি। দেখেন, জামাত ইসলামী 12% ভোট থেকে আজকে 40% এসেছে, যেখানে অতীতে 31% ভোট নিয়ে সরকার গঠন করার নজির আছে এই বাংলাদেশে 91 সালে। বা জামাত যে পরিমাণ ভোট এবার পেয়েছে এর চাইতে কম সংখ্যক ভোট নিয়ে একাধিকবার সরকার গঠিত হয়েছে। তো সেখানে জামাত সরকার গঠন করার মতো ভোট অলরেডি অর্জন করেছে এবং 1 লাফে এতদূর এসেছে। 1 লাফে একদম পিকে ওঠা এটা ভালো না, ঝড়ের গতিতে যা আসে ঝড়ের গতিতে শেষ হয়ে যায়। এই জন্য জামাত যেভাবে ধারাবাহিকভাবে এগোচ্ছে এটা ঠিক আছে। এখন এই যে অবস্থাটা জামাতের, এই যে একটা উত্থান, যেটাকে প্রথম আলো বা সুশীল অনেকে বলছে যে জামাতের ঢাকা দখল, 2 দিন পর বলবে বাংলাদেশ দখল। হ্যাঁ, একক দল হিসেবে বিএনপি চাইতে জামাত বড়, আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি ফার্স্ট হয়েছে। তো সেই জায়গায় জামাতের যে অর্জন, এর পেছনে কিন্তু পিনাকি ভট্টাচার্যদের অবদান আছে। কিছু অতি সুশীল এদেরকে নাক ছিটকায়, কিন্তু না, পিনাকি ইলিয়াস জামাতের ন্যারেটিভ নির্মাণে এবং বিএনপিকে রিমোরালাইজ করার ক্ষেত্রে তাদের অবদান অসামান্য। সেখানে আবার জামাতের অনেকে বলেন যে পিনাকি ডুবিয়েছে। আর একটা মজার সহজ বিষয় বুঝেন যে পিনাকি ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর। জামাতেরও 2-1 চিনি তারা ক্ষতিকর হিসেবে বলেন না, যারা ক্ষতিকর হিসেবে বলেন তারা ক্ষতিকর জামাতের জন্য, কিন্তু পিনাকি ইলিয়াস জামাতের জন্য ব্লেজিং। পিনাকি ইলিয়াস না, আজকে একটা কথা বলি এখানে এই প্রসঙ্গক্রমে, জামাত কি করতে পেরেছে আমরা জানি। এই যে হাইপ তৈরি করা জামাত ক্ষমতায় আসবে, জামাতের সাধারণ জনগণকে কনভিন্স করা যে জামাতকে ভোট দেওয়া উচিত। জামাত কি? জামাত ইজ নট থ্রেট। জামাত শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, জামাত রাজনৈতিকভাবে সবার জন্য সুইটেবল, ইনক্লুসিভ। এই জিনিসগুলো সাধারণ জনগণ কারা বুঝিয়েছে? জামাতের এই উত্থানের পেছনে আল্লাহর রহমত তো সবার উপরে, এবং জামাতের যারা কাজ করে তারা তো আছেই, তারা না থাকলে তো আর কিছুই না। কিন্তু আপনি যদি কন্ট্রিবিউশন হিসেব করেন, অ্যাক্টিভিস্ট, এই যে আমার কথা যদি বলি, আমি, ইলিয়াস, পিনাকি, এদের অবদান অসামান্য। বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ, জামাতের পক্ষে ন্যারেটিভ নির্মাণ, এটা কারা করেছে? জামাতের নেতারা কেউ ন্যারেটিভ বুঝে না, এটা পিনাকিরা করেছে, আমরা করেছি। অতএব জামাতের এই আজকে উত্থানের পেছনে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার, এদের অসামান্য অবদান আছে। পিনাকি ইলিয়াস কনক সরোয়ারদের মারাত্মক তাসির জনগণের উপর। এখন পিনাকি ইলিয়াস কনক সরোয়ার এরা যে জামাতের জন্য ব্লেজিং, উপকারী, সেটা বুঝবেন কিভাবে? আপনি তো চাইলেও সবকিছু বুঝতে পারবেন না। সহজ একটা মানদণ্ড বলে দিই। দেখেন, পিনাকিকে গালি দেয় বিএনপি। বিএনপি নির্বাচনে জেতার পর তার স্লোগান দেয় যে পিনাকি তুই দেখে যা, সংসদে তোর বাপেরা। এর মানে পিনাকির প্রতি ক্ষোভ বিএনপির, ইলিয়াসের প্রতি ক্ষোভ বিএনপির। পিনাকির বিরুদ্ধে জুতো মিছিল করে, ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে কারা? বিএনপি। অতএব বুঝতে হবে যে পিনাকি ইলিয়াসকে বিএনপি ভয় পায়, আর বিএনপি যাদেরকে এত খারাপ হিসেবে দেখে, এবং বিএনপির কিছু লোক বলে এই যে পিনাকি ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো না ফার্স্ট হতে পারে না। আরে ভাই, জামাতের যত উত্থান হয়েছে এখানেই তো পিনাকির অবদান আছে। আর এই যে পিনাকি ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো, এটা বলে তো বিএনপির লোকেরা। এর মানে বিএনপিরা তো এলার্জি, যদি পিনাকি ইলিয়াসের কারণে জামাতের ক্ষতি হয়ে থাকে, এতে তো বিএনপি খুশি হবে, চুপ থাকবে যে না, ওরকম আরো ইলিয়াস পিনাকি আসুক আর জামাত বাস খাক। কিন্তু না, বিএনপি এটা বলছে যে না না না, পিনাকি ইলিয়াস একে বাদ দেন, তাহলে জামাত ভালো করবে। ওরে বাবারে, জামাতের ভালো চাই বিএনপি। তো দর্শক, বিএনপির যে অ্যাপ্রোচ, যে অ্যাটিটিউড পিনাকি এবং ইলিয়াসকে নিয়ে, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে পিনাকি ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর। ডেফিনেটলি উপকারী। দর্শক, খুবই উদ্বেগের একটা খবর, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে এখন প্রচন্ড গড়িমসি করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তাদের মতিগতি, অ্যাটিটিউড সেটাই বলে দিচ্ছে। কারণ জুলাই সনদের ভিতরে যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো তাদের মনোপুত নয়। তারা কোনো অবস্থাতেই ওইগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না, কারণ ওইগুলো বাস্তবায়ন করলে ক্ষমতার যে লংজিভিটি, এটা কমে যাচ্ছে। বুঝতে পারলেন না? মানে ওই যে শেখ হাসিনা 17 বছর, ঠিক এরকম বিএনপি যখন সংস্কার কমিশনে গিয়ে বিভিন্ন বিষয়ে, লিগ্যাল যে বিষয়গুলো, জনমানুষের যে আকাঙ্ক্ষা যে বিষয়গুলোতে ছিল, সেই বিষয়গুলোতে যখন বাগড়া দিচ্ছিল একের পর এক, তখনই আমরা ছোট মানুষ, তারপরেও আমাদের বুঝতে বাকি ছিল না
যে বিএনপি কেন এটা করছে। এইটা করছে এই কারণে বিএনপি তখন এই জিনিস চিন্তা করলো যে কি রে, 17 বছর আওয়ামী লীগ খেলো, আর এখন আমরা ক্ষমতায় আসবো, এখন আমাদের ক্ষেত্রে যত নিয়ম এটা তো মানা যায় না। মানে হাসিনা পালানোর পরে তো তখন বিএনপি ক্ষমতায় আসবে, এটি তো অবধারিত ছিল। 5 তারিখের পরেই যদি তারেক রহমান দেশে ফিরে আসতেন এবং খুব দ্রুত একটা ইলেকশন হতো, তাহলে মানে কোনো কথা ছাড়া নিরঙ্কুশ জামাত ইসলাম এখন যে ভোট পেয়েছে এটা পেত না। এই পর্যন্ত জামাত ইসলাম জীবনেও যেতে পারতো না। তারেক রহমান মানে অ্যাবসলিউটলি ক্ষমতা নিয়ে প্রায় 70% উপরে জনগণের ভোট নিয়ে তারেক রহমান ক্ষমতায় চলে আসতো। কিন্তু যেহেতু তখন আসে নাই, আস্তে আস্তে যখন তারেক রহমান আসতে দেরি করেছে, তারপরে মানুষের ভিতরে বিভিন্ন বিষয়ে বোঝাপড়া হয়েছে, এই বোঝাপড়াগুলো করতে করতে বিএনপির ভোট সেখানে কমে গেছে। তো তারপরেও তারা ধরে রেখেছিল, আমরাও জানতাম এটি, কারণ জামাত ইসলাম ক্ষমতায় আসবে এরকম প্রস্তুতি তাদের ছিল না। ক্ষমতায় আসতে মিনিমাম একটা প্রস্তুতি লাগে। তো বিএনপি চিন্তা করলো যে কি রে, শেখ হাসিনা এত বছর ধরে খেলো, এত বছর ক্ষমতায় টিকে থাকলো, তখন কোনো কথা নাই, আর এখন আমাদের জন্য পথ সুগম হয়েছে, এখন তারা সংবিধান সংস্কার করতে বলে, ক্ষমতা কমাতে বলে, ক্ষমতায় থাকার পথ রুদ্ধ করতে চায়, ক্ষমতার যে লংজিভিটি সেইটি কমানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটি তো হতে পারে না, এটি কোনো মতো অবস্থায় আমরা মানব না। যার কারণে তারা ওই সময় বাগড়া দিয়েছে। তারই একেবারে বাস্তব নাটক মঞ্চস্থ হলো আজকে কি হলো, একই সাথে দেখেন দুইটা বিষয় কিন্তু ঘটেছে। তারা সংবিধান সংস্কার কমিটির যে শপথ নেওয়ার কথা ছিল, আজকে একই সাথে দুইটা শপথ কিন্তু নেওয়ার কথা ছিল, তারা একটি নিয়েছে শুধু সংসদ সদস্য হিসেবে। সংবিধান সংস্কার কমিটির ওই শপথ তারা নেয় নাই, তার মানে ওইটা তারা করবে না, কারণ ওইটা নাকি সংবিধানে নাই, 72-এর সংবিধানে ওইটা নাই। তাহলে 72-এর সংবিধানে প্রধানমন্ত্রিত্বও নাই, সেই প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন, এর জন্য জবাব দিতে হবে আওয়ামী লীগের কাছেই। সাধারণ মানুষ হয়তো আপনাদের নাগাল পাবে না, আবার জুলাই গণ অভ্যুত্থানের মতো যদি বারুদ হয়ে যায় তাহলে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু এখন বিএনপি মনে করছে যে হয়তো তাদেরকেও নাগাল পাবে না, যার কারণে তারা ওই সংবিধান সংস্কার করবে না এবং ওইখানে শপথও নেয় নাই। একদিকে তারা শপথ নেয় নাই, আর অন্যদিকে আরেকজনকে আদালতে পাঠিয়ে দিয়েছে। এক ব্যক্তি আদালতে গিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে হাঁ ভোটের আয়োজন করা হয়েছিল, এই হাঁ ভোট বাতিল চেয়ে আদালতে আবেদন করেছে, রিট করেছে। এটি কি চিন্তা করা যায়, ভাবা যায়? এটি আবেদন করেছে গণভোট বাতিল। সেখানে বিএনপি যত ভোট পায় নাই তার থেকেও ডাবল, বিএনপি যে ক্ষমতায় যাওয়ার জন্য যে ভোট পেয়েছে তার থেকে ডাবল ভোটে মানুষ ম্যান্ডেট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের, 60% উপরে। অথচ বিএনপি এই জনরায়কে আদালতের দোরগোড়ায়, আওয়ামী লীগের মতো আদালতের দোরগোড়ায় নিয়ে গেছে। আওয়ামী লীগ যেমন শেখ হাসিনা যেমন কোনো কিছু হলেই আদালতের কাছে পাঠিয়ে দিত, আদালতকে দিয়ে করাতো, বিএনপিও কিন্তু ঠিক তাই করলো, একই কাজ। এবং দুটি একই সূত্রে গাঁথা। তারা যে শপথ নেয় নাই, এখান থেকেই তো আদালত মেসেজ পেয়ে গেছে। আদালত কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত, অনেক কিছু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কথা বলতে হয় না, মুখে বলতে হয় না, বা এটা করো ওটা বলতে হয় না, ইঙ্গিতেই বুঝে যায়। এখন যদি ওই শেখ হাসিনার মতো বিচারপতি যারা আছেন তারা যদি প্রচন্ড দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়, তাহলে ওই রিটটি বাতিল করে দেবে, খারিজ করে দেবে, যে না, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি আদালত ওই যে ওইটার দিকেই তাকায় থাকে যে মাঠে কি হচ্ছে, ওদিকে কি হচ্ছে রাজনীতির মাঠে, এই অনুযায়ী যদি তারা রায় দেয়, তাহলে এই গণভোট এর কপালে কি আছে আল্লাহ জানে। যদিও শিশির মনির ঘোষণা দিয়েছেন যে এই গণভোটে যে রিট করা হয়েছে আমরা এর বিরুদ্ধে আইনগত লড়াই করব, আইনিভাবে লড়াই করব, এ লড়াই আমাদের জারি থাকবে। আমরা জানি না যে আমাদের কপালে কি আছে, আমরা শুধু দেখতে থাকি, যেহেতু আমাদের আদালতের দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নাই। যদি আদালত গণমানুষের পক্ষে রায় দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এই যে শপথ নেয় নাই এই দিকে তাকিয়ে থেকে রায় দেয়, তাহলে তো তখন আমাদের ওই গান গাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, যে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। অনেক ধরনের নতুন নতুন খবর দেখছেন, নতুন নতুন সিস্টেম দেখতেছেন। আজকে একটা ভিডিও দেখলাম, তারেক রহমান সাহেব প্রথম যে অফিস করতে গেলেন, উনি আগে পিছিয়ে কোনো প্রোটোকল নিলেন না, নাই সেই পুলিশের বহর, নাই সেই মন্ত্রীদের বহর, কোথাও রাস্তায় আটকানো হয় নাই, এবং কোথাও যানজটেও পড়েন নাই। উনি একা একটা গাড়িতে করে যাচ্ছেন, কেউ বুঝতেও পারে না এটা প্রধানমন্ত্রী যাচ্ছে, এবং তার গাড়িতে কোনো ফ্ল্যাগও ছিল না। এটা কি প্রতীকী? এটা যদি প্রতীকী হয়ে থাকে তাহলে কিছু বলবার নেই, কিন্তু এটা যদি উনি মেনটেন করেন তাহলে ওনাকে তো বাহবা দিতেই হবে যে উনি একটা ভিন্ন ধারার রাজনীতি করবার জন্য বাংলাদেশে এসছেন। এই যে যানজটের ব্যাপারটা আমরা বহু বছর যাবত দেখেছি, যে বহু মানুষের কমপ্লেন্ট যে ভাই প্রধানমন্ত্রী যায়, প্রেসিডেন্ট যায়, পুরো রাস্তা আটকিয়ে রাখে, আমরা রাস্তায় গরমের মধ্যে বসে থাকি, বাসে কত মানুষ যে বর্দোয়া দেয় এর কোনো হিসাব নাই। এখান থেকে যদি আমরা স্বস্তি পাই তাহলে বুঝতে হবে যে আমরা একটা নতুন ধারার রাজনীতিতে যাচ্ছি।
হ্যাঁ, নতুন ধারার রাজনীতি হবে। একদম যে নতুন ধারার হবে না সেটা বলা যায় না। কারণ কি দেখেন, জামাতের আমির সাহেব অনেক আগে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি এমপি হই, আমরা কোনো সরকারি প্লট নেব না, আমরা কোনো সরকারি গাড়ি নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। খুব বাহবা পেয়েছিলেন। আজকে আবার দেখলাম তারেক রহমান সাহেবের যে নতুন সরকার, ওনারাও বলেছেন ওনারা কোনো সরকারি গাড়ি নেবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ওনারা কোনো প্লট নেবেন না। এগুলোই তো নতুন ধারা। এই নতুন ধারা আস্তে আস্তে আমার মনে হয় আমরা যে